অনেকক্ষণ থেকেই চারিদিকে হলুদ সমুদ্র দেখছিলাম, দেখতে দেখতে নিজেদেরকে আর ঠিক রাখতে পারলাম না, ভাবলাম একটা ড্রোন শট নিয়েই নিই। যাক, আমরা এখন মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। মালদা ডিস্ট্রিক্টের এই জায়গাটার নাম হচ্ছে কালীনগর। মালদা ডিস্ট্রিক্ট আমরা জাস্ট এন্ট্রি করেছি কালীনগর। আর এখান থেকে ফারাক্কা যেতে হবে এখনও প্রায় 55 কিলোমিটার, না 70 কিলোমিটার এখনও, 70 কিলোমিটার। ফারাক্কা এখনও 70 কিলোমিটার। আর মালদা বাইপাসের এখান থেকে লাগবে 31 কিলোমিটার, মশালদিঘি 5 কিলোমিটার। যারা তোমাদেরকে বলছিলাম হলুদ সমুদ্র দেখতে দেখতে আমরা আর থাকতে পারলাম না, একটা ড্রোন শট তো নিতেই হবে এরপর। তার কারণ আমরা যদি এই জায়গাটায় ড্রোন শট না নিই, জায়গাটাকে অপমান করা হবে। কারণ এত সুন্দর দেখতে লাগছে না, মানে পুরো চারিদিক হলুদে হলুদ ভরে গেছে একবারে সমুদ্র। সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে ড্রোন শট নিয়ে নিলাম। তোমরাও একটু দেখে নাও কেমন লাগছে তোমাদের এই ড্রোন শট। চলো, আবারই কিন্তু হলুদ সমুদ্র, ঠিক আছে? চলো ড্রোন শটটা দেখে নাও কেমন লাগছে। তো আমরা কিন্তু আজকে আমাদের 3 নম্বর টোল প্লাজা আমরা কিন্তু ঢুকে গেছি। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর এটা আমাদের আজকে 3 নম্বর টোল প্লাজা। এখন বাজছে 11টা 45, মানে পৌনে 12টা। আমরা হিউজ লেট করেছি দাদার কাছে, হিউজ 1.5 ঘন্টার ওপর, প্রায় 2 ঘন্টা আমরা দাদার সাথে বসে আড্ডা মেরেছি, তারপর গল্প টল্প করে তারপর বেরিয়েছি। তা নাহলে এই জায়গাটা আমাদের মোটামুটি 10:30টার মধ্যে, 10টা ম্যাক্সিমাম 10:30টার মধ্যে কিন্তু আমরা ক্রস করে যাই, মানে যাওয়ার কথা। সো আমাদের আজকে লেট, কিন্তু কিছু করার নেই, এগুলো নর্মাল ব্যাপার, আমরা ইচ্ছা করেই করেছি ব্যাপারটা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে তো সেরকম কোনো প্রোগ্রাম রাখিনি। আমাদের বাড়ি ঢোকার কথা ছিল 6টার দিক করে, আমরা ঢুকবো 8টার দিক করে, নো প্রবলেম। বাট আমরা খুব ইজি যাচ্ছি। হ্যাঁ, রাইড ঘামাসান হচ্ছে, যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ কিন্তু খুব সুন্দর চালাচ্ছি। দাঁড়িয়ে গেলে গল্প হয়ে যাচ্ছে বলে দেরি হচ্ছে, এই একটা ব্যাপার। আর সেরকম কোনো ব্যাপার না। আমরা বেরিয়ে গেছি। ফারাক্কার আগে আরও একটা টোল গেট আমাদেরকে ক্রস করতে হবে, তারপর ফারাক্কা দেরি আছে। আর এই জায়গার নাম হচ্ছে বাঘসরাই, বাঘকে সরিয়ে দিচ্ছে, মানে বাঘসরাই। আর এরপর হালকা জ্যাম আমি দেখতে পাচ্ছি রাস্তায়। এতক্ষণ পর্যন্ত সেরকম কোনো জ্যাম পেলাম না, সিগন্যালে ছিল, বাদ বাকি কোনো জ্যাম ছিল না। আর এই একটা ব্যাপার। চলো বেরিয়ে যাই, দেরি করব না, চেষ্টা করব রাস্তাটা টেনে চলার। কিন্তু যখন দাঁড়াবো তখন একটু আড্ডা মারতে হবে বস। এই জায়গাটায় যে জোন, আড্ডা জোন,
চলো, আড্ডা জন্য আড্ডা মারতে পারলাম না, তার জন্য দুঃখিত, কিন্তু আড্ডা আমরা মারবো সেটা একটু পরে। চলো, আমাদের এখন মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মানে আমাদের পেট সুন্দর আছে। পাতাল সিং, জায়গার নাম হচ্ছে পাতাল সিং। চলো, পাতাল সিং তুমি যখন স্বর্গে যাবে তোমার সাথে দেখা করাবো। এখন আমাদেরকে যেতে হবে, এখনও 307 কিলোমিটার, এখনও যেতে হবে 307 কিলোমিটার। আর তখন ঘড়িতে বাজবে 7:21, হিসেব মতো তাই। এখানে কিন্তু পুলিশ কাকুরা চেকিং করছেন, ওভার স্পিডিং হলেই গাড়িকে দাঁড় করাচ্ছেন আর টুকুস করে একটা চালান কেটে দিচ্ছেন। তো ঘড়িতে এখন 12:05, ঘড়িতে এখন 12:05 বাজে, আর আমরা আছি মালদা টাউনের বাইপাস, মানে মালদা বাইপাসে। তো বাইপাসগুলো হয়ে কিন্তু এতটাই সুবিধে যে কোনো রকম জ্যামের গল্প নেই, মানে এমনি নর্মালগুলো আর কি, সিগন্যালগুলোতে জ্যাম হচ্ছে, ফারাক্কা ঢোকার আগে জ্যাম হচ্ছে, ওটারও বাইপাসের ব্যবস্থা চলছে। তো এই দিকটা কিন্তু পুরো মালদা শহর, আর এখানে কিন্তু প্রচুর আমবাগান। আমরা আছি এখন সুজাপুর মৌসমপুর, এখানে কিন্তু একটা হেভি ঝামেলা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, বাট হেভি একটা ঝামেলা হচ্ছে, হেভি ঝামেলা হচ্ছে এখানটায়। এখানে একজনকে হেভি পেটাচ্ছে, মনে হচ্ছে কিছু চুরি টুরি করছিল, ধরে ফেলেছে মনে হয়। হ্যাঁ, এখানে এরকমই চলে, এটা কোনো ব্যাপার না, ওরা মাঝে ঢুকে যাবে, দিয়ে লোককে বলবে যে তোমরা সাইড হও, ওটা কিছু করার নেই। তো এই জায়গা ওখানে মনে হচ্ছে চোর ধরা পড়েছে, ওই জন্য চোরটাকে হেভি পেটাচ্ছে, কিন্তু এখানে পুলিশ দেখছে, কিন্তু পুলিশ কাছাকাছি যাচ্ছে না। তো রাস্তার অবস্থাটা একবার দেখো। এই আমি একটুক্ষণ সিগন্যালটায় দাঁড়িয়েছিলাম, চালু করতে করতে সিগন্যালটা ছেড়ে দিল, তাই মানে সিগন্যালটা কমপ্লিটলি, মানে পুরো ধরো এখান থেকে এত দূর পর্যন্ত রাস্তা, পুরো রাস্তাটাতেই মানে টোটো দাঁড়িয়ে আছে। তো এটা দেখে আমার একটা কথা মনে পড়লো, আর একটা টোটোতে এমন সাইড থেকে এলো, টোটোয় ঠোকা হয়ে গেল, ধাক্কা লেগে গেল। তো আমার একটা কথা মনে পড়ছে, কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম, বলছে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর বাকি 96% টোটো। ব্যাপারটা বুঝতে পারছো, মানে পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল আর বাকি 96% টোটো। এই কথাটা মনে পড়ে গেল এখানটা দেখে, মানে এখানকার সিচুয়েশানটা দেখে। যাই হোক, ফারাক্কা এখনও প্রায় 20 কিলোমিটার, 19 কিলোমিটার। আমরা চলে এসেছি ফারাক্কার পরেই যে টোল গেট, তোমাদেরকে বলছিলাম যে ফারাক্কা যেতে গেলে আমাকে আরেকটা টোল গেট ক্রস করতে হবে। তো আজকের আমাদের 1 2 3 4 নম্বর টোল প্লাজা, এটা মনে হচ্ছে 4 নম্বর টোল গেট কিন্তু আমরা ক্রস করতে চলেছি। আর 4 নম্বর টোল গেট ক্রস করলেই কিন্তু আমরা তারপরে ফারাক্কা পাবো। আর ফারাক্কাতে প্রচুর জ্যাম হচ্ছে, আজকে কি ব্যাপার সেটা তোমাদেরকে বলছি। ফারাক্কা রায়গঞ্জ টোল গেট আমরা কিন্তু ক্রস করছি NH-12 ওপর দিয়ে। NH-12 ওপরে আমরা কিন্তু ফারাক্কা রায়গঞ্জ টোল গেটটা জাস্ট ক্রস করব। চলো, আমরা বেরিয়ে যাব সামনের দিকে। এবার কিন্তু ফারাক্কা পাবো একদম কিছুক্ষণের মধ্যেই ফারাক্কার। এটাই হচ্ছে ফারাক্কার ওই যেটা তোমার রেল যায়, ট্রেন যায়, যেটা রেল লাইন, ওটাই হচ্ছে ফারাক্কা রেল লাইন। তো আমরা কিন্তু ফারাক্কা ব্রিজে উঠতে চলেছি, ফারাক্কার যে ব্রিজ সেটাই আমরা উঠতে চলেছি এবং উঠে গেছি। আর ফারাক্কার যে জ্যাম এখন নেই, ফারাক্কার জ্যামটা ক্লিয়ার হবে ওই ব্রিজটা চালু হলে। ওইদিকে একটা ব্রিজ হচ্ছে, ওই ব্রিজটা যখন চালু হয়ে যাবে ফারাক্কার কিন্তু এতটা জ্যাম হবে না। একটা এই দিকটা খালি যাওয়া বা আসার হবে, ওইটা খালি যাওয়া বা আসার হবে, যে কোনো একটা হবে। এটা খুব সম্ভবত যাওয়া আসার ব্রিজ হবে, আর মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এই ব্রিজটা ব্যবহার হবে, আর ওই দিকটা খুব সম্ভবত আসার জন্য ব্যবহার হবে। এরকম একটা ব্যাপার হলেও হতে পারে, আমি ভাবছি আর কি। তো সেরকম কোনো নেই, যদি ওইটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ ওই দিকে আমাদের ঢোকার আগে ওখানে কিন্তু
কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে। আর এখানেও কিন্তু কাজ মোটামুটি কমপ্লিটের দিকেই দেখতে পাওয়া যাচ্ছে। ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, রাস্তা এরা চাইলে তো একদিনেই করে দেবে, সেটা তো এদের কাছে কোনো ব্যাপার না, তবুও এটা ব্যাপার আর কি। বাট কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে ব্রিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে বাংলাদেশের বর্ডার কিন্তু খুব কাছাকাছি। এখান থেকে কেন একটু আগে আছে, মানে একটু আগে, মানে পিছনে পেরিয়ে এসেছি, ওটা একবারে শর্ট রুট হচ্ছে বাংলাদেশ বর্ডারের জন্য। আর এটাই হচ্ছে বাংলাদেশের দুঃখের কারণ, এখান থেকে জল ছেড়ে দিলে ওরা সব ভেসে যায়, তো না কান্নাকাটি করে। আমাদের ভারতের একটা জিনিস বুঝতে পারছি না, বাংলাদেশ এত হুম্বিতুম্বি করছে, এত যুদ্ধ করছে, কিছুই দরকার নেই। ফারাক্কা সব কটা গেট খুলে বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিলেই গেল, ওরা সব ধুয়ে বেরিয়ে যাবে, কোনো গল্পই নেই আর ওদের। যুদ্ধ তো দূরের কথা, ওরা জল ছিঁচতে পাগল হয়ে যাবে। সো গুড আফটারনুন, আমরা ফারাক্কা পেরিয়ে মোটামুটি 40 কিলোমিটার মতো চলে এসেছি। এখানে এসছি ধলরামচন্দ্রপুর বলে একটা জায়গাতে এসেছি। এখানে একটা স্বপ্ন পরিবার বলে রেস্টুরেন্ট আছে। বেলা 1:20 বাজছে, এখন 1:25, তো সেই হিসেবে আমরা একটু খাবার দাবার করতে হবে বলে চলে এসেছি। এই হচ্ছে হাই রোড, এই সাইড থেকে একটু নেমে এখানে বাইকটাকে আমরা রেখে দিয়েছি, আর এই রেস্টুরেন্টে কিন্তু আমরা খেতে চলে এসেছি। রাত্রিবেলা রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো আছে, দিনের বেলাও নিঃসন্দেহে সুন্দর এখানে সাজানো আছে, দোলনা আছে, বাট দোলনাটা একটু ভেঙে আছে, ওই জন্য দোলনাটায় বসছি না। বাই দ্য ওয়ে খুব সুন্দর ডেকোরেটিং করা আছে। আমরা কিন্তু খেতে বসে গেছি, আমি আর সোনাই এখানে খেতে বসে গেছি। আমরা অর্ডার করেছি বিরিয়ানি, সোনাই অর্ডার করেছে 1 প্লেট বিরিয়ানি, আমরা হাফ প্লেট, আর আমি অর্ডার করেছি 1 প্লেট বিরিয়ানি ফুল। দুজনে বিরিয়ানি খাবো, ব্যাক টু হোম। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব 240 কিলোমিটারের মতো সামথিং, ওরকম 240 কিলোমিটার যাই, তারপর দেখা যাক কতটা কি যেতে পারি। তো ও এরকম করতে থাকে, ওর অঙ্গি ভঙ্গিও ঠিক ছেড়ে দাও, বলছি না, সংসারের মধ্যে অশান্তি করে লাভ নেই। ঠিক আছে, বিরিয়ানিটা আসুক, তারপর দেখাচ্ছি, তারপর খাবো। তোমার কিছু বলার আছে? মানুষ এরকমও হয়, এটা আমার ডায়লগ। চলো, আমাদের বিরিয়ানি কিন্তু চলে এসছে, আমারটা ফুল আর সোনাইয়েরটা হাফ, দেখে তো বেশ ইয়ামি মনে হচ্ছে। তারপর চলো খাই। সোনাই কিছু বলবে বিরিয়ানিটা দেখে? খাই না বলছি। সুন্দর, চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে মোটো ব্লগ হিসেবে। তো যাই হোক, আমাদের মোটামুটি খাবার দাবারটা হয়ে গেল, মানে খাওয়াটা কমপ্লিট করে নিলাম। তো এবার আমার গাড়িকেও খিদে পাচ্ছে, গাড়িকেও খাইয়ে নিতে হবে। আমাদের লাঞ্চ কমপ্লিট হলে তো হলো না, গাড়িকেও লাঞ্চ করাতে হবে, তো গাড়ির পেটটা ভরিয়ে নিতে হবে, গাড়িও খিদে পেয়ে গেছে। চলো দেখা হচ্ছে, আগে আমরা পেয়ে গেছি আমার গাড়ির হোটেল, মানে গাড়ি যেখানে খাবে সেটা আমরা পেয়ে গেছি। একদম কিন্তু পেট্রোল শেষের দিকে ছিল। আমরা কিন্তু এবার গাড়িকেও খাইয়ে নেবো, খাইয়ে টাইয়ে তারপরে একদম শুরু করবো হেভিভাবে জার্নি। চলো ঢুকে একটু ফুল ট্যাঙ্ক করে নিই। 105 টাকা 66 পয়সা পেট্রোল, 105 টাকা 66 পয়সা পেট্রোল, না 105.6। তো এইভাবেই চলছে। আমরা এসে গেছি পেট্রোল পাম্পে, পেট্রোলটা ভরে নিই, তারপর দেখা করছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমাদের দুজনের খাওয়া দাওয়ার বিল হলো প্রায় 300 টাকা। আর আমার বাইক যখন খেলো, আমার বাইকের বিল হলো 1300 টাকা। আমার বাইক 1300 টাকার খেয়ে নিলাম। তো ঠিক আছে, ও পরশু দিন খেয়েছিল, আমরা তো অনেকবার খাচ্ছি, ও পরশু দিন খেয়েছিল দার্জিলিংয়ে, তো তারপর আজকে এই খেলো, তো ব্যাপার না। আমরা এখন আছি এক টোল প্লাজাতে আছি, এটা কিশোরপুর টোল প্লাজা, হ্যাঁ চাঁদপুর মোড় বলে এখানটাকে। আর আমরা কিন্তু আমাদের আজকের 5 নম্বর টোল প্লাজা কিন্তু আমরা ক্রস করছি NH-12 ওপরে। এটাও কিন্তু আমরা NH-12 ওপরে আজকে আমাদের 5 নম্বর টোল প্লাজা কিন্তু ক্রস করতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:14 আর 2:14। আমাদের কিন্তু 1050 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে, মানে এই ট্রিপে হয়ে গেছে। এটাও কিন্তু বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, কিন্তু আমরা ফারাক্কা থেকে বেশ অনেকটা দূরে কিন্তু এসে গেছি, বেশ দূরে চলে এসেছি। কিন্তু এটা হচ্ছে তবুও বহরমপুর ফারাক্কার হাই রোডের টোল প্লাজা।
আর আমরা এখানে NH 12-এ আমরা এখনও খুব সম্ভবত 31 কিলোমিটার থাকতে চলেছি। তারপর কিন্তু আমাদেরকে আবার অন্য হাইওয়ে ধরতে হবে। তো এটা কিন্তু আমরা একটা ফারাক্কার ক্যানাল দিয়ে পেরোচ্ছি। কিশোরপুর রোড, এটা কিশোরপুর রোড নয়, মানে কিশোরপুরের আগে আমরা কিন্তু একটা ফারাক্কার ক্যানাল দিয়ে পেরোচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে ক্যানাল, ফারাক্কার ক্যানাল দিয়ে আমরা কিন্তু পেরিয়ে গেলাম। তাহলে আমাদের আজকের মতো NH 14-কে টাটা বাই বাই করতে, NH 12-কে টাটা বাই বাই করতে হবে। তার কারণ NH 12 সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা, বহরমপুর সোজা বেরিয়ে যাচ্ছে বহরমপুর কলকাতা। আর আমরা কিন্তু ডান দিক নিয়ে নেব। ডান দিক নিয়ে নিলে ডান দিকে রাস্তা যাবে বোলপুর, রামপুরহাট, বর্ধমান, এই দিক তারাপীঠ, এই দিকে যাওয়া যাবে। তাহলে আর এইখানটা একটা মানে খুব ভালো জিনিস দেখলাম, আগেরবারও হয়তো দেখিয়েছিলাম, গুগল ম্যাপে লেখা আছে এই পয়েন্টটাই এইখানে পুলিশ ধরে। তোমরা দেখতে পাচ্ছ নাকি বলতে পারবো না, বাট এখানে লেখা আছে এইখানে পুলিশ ধরে। হ্যাঁ, যাই হোক, এখান থেকে আমাদেরকে মোটামুটি 187 কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর এখান থেকে সিঙ্গেল লেন চালু হলো, ডাবল লেন কিন্তু আজকের মতো টাটা বাই বাই। এবার সিঙ্গেল লেনে আমাদেরকে পুরো 187 কিলোমিটার বাড়ি যেতে হবে। চলো আমরা কিন্তু এবার সিঙ্গেল লেন ধরে এগোতে থাকবো। ধরে রাখি NH 12 থেকে নেমে আমরা কিন্তু NH 14-এ আছি। NH 14 ন্যাশনাল হাইওয়ে 14-তে আমরা কিন্তু আছি। এবার এই NH হাইওয়ে 14 থেকে আমরা কিন্তু নেমে গেলাম NH 116A। NH 116A এখানে কিন্তু এরপর আমাদেরকে যেতে হবে। এই রাস্তা কিন্তু বর্ধমান যাচ্ছে, বর্ধমানের ডিস্টেন্স এখান থেকে 124 কিলোমিটার। একদম তার ডিরেক্ট গেলে বর্ধমান কিন্তু আমরা চলে যাবো 124 কিলোমিটারে। তো চলো আমরা এবার ডাইরেক্ট এখান থেকে বর্ধমান ধরবো। এবারে রাস্তাটা কিন্তু মোটামুটি ভালো নয়, মানে ওই স্পিড কিন্তু কন্টিনিউ করতে পারবো না, প্রথমেই বলেছি, বাট তবুও আগের থেকে মোটামুটি অনেক ভালো হচ্ছে। কিছু ছাপড়ি ছেলে, ঠিক আছে, এ আমাকে অনেকক্ষণ থেকে রেসিং দেখাচ্ছে, ঠিক আছে। আমি একবার না ওকে কী করলাম, আমি ওকে ঝট করে এগিয়ে দিলাম, এগিয়ে দেওয়ার পরে ও কিন্তু মোটামুটি এত স্পিডে আসছে মানে দেখার মতো, ঠিক আছে। বাট আমি রেসিং করছিলাম, আমি আমার মিনিমাম স্পিড যেটা আছে আমি ধরে রেখেছি। ও মোটামুটি আগেও পিছু করে আমাকে অনেকক্ষণ থেকে করছে, দিয়ে পারলো না, দিয়ে হাত দেখিয়ে পিছিয়ে গেল। ঠিক আছে, মানে কি লেভেলের পাবলিক এরা, ওরা ভাবে একটুকু দৌড়ে ওরা অনেক দৌড়াচ্ছে, সেটাই আর কি। আর জামাগুলো উঠছে, বাবা কি স্টাইল। তো আমরা এখন আছি বর্ধমান রোডেই। এটা যেটা আমি NH 116A বলছিলাম, ওটা আসলে SH 7, কিন্তু গুগল ম্যাপে আছে NH 116A। এবার ব্যাপারটা হচ্ছে SH 7 মানে স্টেট হাইওয়ে 7, এটা কিন্তু বর্ধমান ঢুকছে। আর আমরা এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে সাজনগর। এখান থেকে বর্ধমান পর্যন্ত কিন্তু দূরত্ব 50 কিলোমিটার। এখান থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আর বর্ধমান থেকে আমাদের বাড়ির দূরত্ব কিন্তু 60 কিলোমিটার, 65 টাইপ আর কি। যাই হোক, আমাকে বাড়ি যেতে হবে 110 কিলোমিটার, যাতে সময় লাগবে 3:14। তো আমরা মাঝে একবার দাঁড়িয়ে গিয়েছিলাম, একটু চেনটাকে লুপ করলাম, হ্যাঁ, ট্যাঙ্ক ব্যাগে একটা বিস্কুট ছিল ওটাকে ফিনিশ করলাম, একটু জল খেলাম, আর একটু দাঁড়িয়ে গেছিলাম কারণ টানা মোটামুটি 130 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে। ওই জন্য ওখানটা একটু দাঁড়িয়ে গেছিলাম, একটু ইঞ্জিনও রেস্ট হলো, আমাদের একটু রেস্ট হলো। তো বর্ধমান ঢুকতে এখনও কিন্তু আমার বাকি আছে প্রায় 30 কিলোমিটার, প্রায় কেন 30 কিলোমিটার বাকি আছে। তো ব্যাপারটা হচ্ছে, যে জন্য অন হলাম, সকালে দেখিয়েছিলাম সুন্দর সূর্যোদয়, এখন হচ্ছে সুন্দর সূর্যাস্ত। দেখো একবার সূর্যটাকে কেমন লাগছে দেখতে, কি অসাধারণ না। আজকে কিন্তু আমি সারাদিন সূর্যাস্তর আগে থেকে সূর্যাস্তর পর পর্যন্ত, সূর্যোদয়ের আগে থেকে এবং সূর্যাস্তের পর পর্যন্ত কিন্তু কন্টিনিউ রাইড করছি। এটাকে কন্টিনিউ রাইডই তো বলা যায় নাকি। তো দেখো কি সুন্দর লাগছে।
তো যাই হোক, বর্ধমান ঢুকতে আমাকে এখনও মোটামুটি 18 কিলোমিটার রাইড করতে হবে, আর বাড়ি পৌঁছতে সময় লাগবে এখন আমার 2 ঘন্টা 44 মিনিট গুগল অনুযায়ী। তখন ঘড়িতে বাজবে 7:26, যেটা একটুক্ষণ আগে 7:35 ছিল, ওটা আমি আবার শর্ট করে নিয়ে এসেছি। জানি না কটায় কি পৌঁছাতে পারবো, তবে আশা করি আমি 7:30 আগে আমি অ্যাটেম্প্ট নিচ্ছি যে পৌঁছে যাব। এইখানটায় রাস্তাটা খুব খারাপ, SH7, হ্যাঁ, বর্ধমান ঢোকার এই জায়গাটা খুব খারাপ। এখানে গাড়ির জ্যামও বেশি, প্লাস রাস্তার কন্ডিশনও কিন্তু ভালো খুব একটা নয়। এখন 5:21, আর আমরা কিন্তু এখন বর্ধমান শহরে ঢুকে গেছি। বর্ধমান শহরে মিডিলে না হলেও বর্ধমান আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে বর্ধমানের, আমরা কিন্তু রেল ব্রিজটা, এটা রেলের ব্রিজটা, আমরা ওভারব্রিজটা যাচ্ছি। নিচে কিন্তু বর্ধমান জংশন, বর্ধমান রেল স্টেশন বা জংশন, যেটা খুশি বলতে পারো। তো আমরা কিন্তু বর্ধমানে ঢুকে গেছি। ঘড়িতে এখন কিন্তু বাজে 5:21, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বর্ধমানে এই টাইমটা জ্যাম হবেই, কিছু করার নেই, প্রচণ্ড জ্যাম। কিন্তু আমি এদিক ওদিক করে বের করছি, কিছু করার নেই। এখানে মেন কথা, এখানে হুটহাট লোক এদিক ওদিক ঢুকে পড়ে, ওই জন্য একটু দেখে চালাতে হয়। চলো 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 চলো, আর বেশি দেরি নয়, চলো। এই জ্যামটা তোমাদেরকে কি দেখাবো, আমি এখানটাকে বাইপাস করি। বাইপাস করে তারপর কথা হচ্ছে, এখান থেকে আমার বাড়ি এক্স্যাক্ট 60 কিলোমিটার। এক্স্যাক্ট আমার বাড়ি এখান থেকে 60 কিলোমিটার। তো এটা কিন্তু কার্জন গেট বর্ধমানের। এখানেও সিগন্যাল। এখানে একটা নর্মাল ব্যাপার হচ্ছে, এখানে প্রতিটা সিগন্যালে আমাদেরকে মোটামুটি কিছু না কিছুভাবে স্লো ডাউন হতেই হবে, এই হচ্ছে ব্যাপার। চলো, ভেরি গুড। বর্ধমান শহরের মানে ইন সিটি আমরা কিন্তু ট্রাফিক বের করে নিয়েছি। ঘড়িতে সময় 5:32, 10 মিনিটের মধ্যে আমি কিন্তু বর্ধমানের মধ্যে ইয়েটা কিন্তু কাটিয়ে দিয়েছি। এবার বর্ধমান যে হাইওভারটা আছে, NH-19 যে ফ্লাইওভারটা আছে, ওই ফ্লাইওভারের তলায় কিন্তু আমি ঢুকতে চলেছি একদম। ওটাকে আমি ক্রস করছি, ঢুকে গেছি এবং ক্রস করছি। এবার আমি সামনের দিকে বেরিয়ে যাব। দেখা যাক আমি কিভাবে কতটা সাকসেসফুলি এই জ্যামটা ক্লিয়ার করতে পারি। আর দুটো জায়গায় বড় বড় জ্যাম হয়, এই একটা, তার মধ্যে আর একটা আছে। সেই দুটো জায়গাকে আমাকে সাকসেসফুলি ট্যাকল করতে হবে, তাহলেই কিন্তু আমার মোটামুটি আজকের মতো জ্যাম এবং এই ট্রিপের মতো জ্যাম কিন্তু আমি পাস আউট করে বেরিয়ে যাব। এই রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাটা কমপ্লিটলি সুন্দর হয়ে গেছে। যাই হোক, ঘড়িতে তোমাদেরকে বলে দিলাম সময় 5:34। আমাদেরকে এখনও 57 কিলোমিটার ড্রাইভ করতে হবে, যার জন্য আমাদের সময় লাগবে 1 ঘন্টা 44 মিনিট। ঘড়িতে তখন থাকবে 7:18। হ্যাঁ, তো আমি মনে হয় 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবো, যদি কোথাও দাঁড়াতেও হয়। তার কারণ এই রাস্তাটা ভালো। এবার কীরকম ট্রাফিক থাকবে টোটালটা তার উপর ডিপেন্ড করছে। ঘড়িতে এখন সময় কিন্তু 6:05, আর এখন আমি বাড়ি থেকে 34 কিলোমিটার দূরে আছি। আমি ভাবলাম বর্ধমানটা ক্রস করব, ক্রস করার পর আর কোনো রকম জ্যাম পাবো না, মানে একদম কি বলবো, এক ফোঁটা কোথাও জ্যাম থেকে ফাঁকা নেই, এক ফোঁটাও ফাঁকা নেই। এখন আমি আছি আরামবাগ বর্ধমান রোডে। এরপর আমি এখান থেকে বর্ধমান একলক্ষী রোডটায় ঢুকে যাচ্ছি, বর্ধমান একলক্ষী রোডটায় ঢুকে যাচ্ছি। কিন্তু পুরো রাস্তাটার মধ্যে কোথাও একটুকুও জ্যাম ফাঁকা ছিল না। হ্যাঁ, এরপর এই রাস্তাটায় কী পজিশন জানি না, আশা করি ওর মতো থাকবে না, বাট কি লেভেলের জ্যাম, মানে একদম মানে কনসেন্ট্রেট করে গাড়ি চালাতে হচ্ছে। আর উল্টো দিক থেকে যে লাইটগুলো মুখে মারছে, পুরো অন্ধকার করে দিচ্ছে, আমি আর কিছু দেখতেই পাচ্ছি না। কিন্তু আমার বাইকেও হাইফাই লাইট লাগানো আছে, ভালো ভালো লাইট লাগানো আছে। সব কটা জ্বালার পরেও মানে কি বলবো, আমার অবস্থা খারাপ, আমি কিছু দেখতে পাচ্ছি না কিছু, আমি এরকম ব্যাপার।
যাই হোক, এখন মোটামুটি আমরা আরামবাগ বর্ধমান রোড ক্রস করে আমরা কিন্তু নেমে গেছি একলক্ষী রোডে। একলক্ষী রোডে নেমে গেছি। এখানে তুলনামূলক একটু কম পাবো। আর বাড়ি পৌঁছানোর টাইম এখনও এক্সপেক্টেড দেখাচ্ছে 7টা 8। আমরা যদি কোথাও না দাঁড়াই আশা করি 7টার মধ্যে ঢুকে যাব। ঘড়িতে এখন 6টা 7। তো ঘড়িতে সময় 6টা 25। আর আমি এসে গেছি কিন্তু বেঙ্গাই মোড়। বেঙ্গাই মোড় আমি ঢুকছি। এখানেও কিন্তু সিগন্যাল। সোজা চলে গেলে কামারপুকুর। আর যদি আমার ডান দিকে যাওয়া যায় তাহলে কতুলপুর, যদি বাঁ দিকে যাওয়া যায় মানে এই দিকটা দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু আরামবাগ। এই রোড এখান থেকে আমার বাড়ি আর 20 কিলোমিটার, যেতে 37 মিনিট সময় লাগবে। ঘড়িতে তখন থাকবে 7টা 2। আমি আশা করছি আমি আর কোথাও দাঁড়াবো না। আর এখানে খুব সম্ভবত মেলা হচ্ছে। যাওয়ার সময় তোমাদেরকে বলছিলাম না যে মেলা হচ্ছে খুব সম্ভবত। দেখেও তাই মনে হচ্ছে যে মেলাই হচ্ছে। সিগন্যাল আছে, পালিয়ে যাই, কেননা গাড়ি টাড়ি নেই আর সিগন্যাল আর খুলছে না। চলো বেরিয়ে যায়। এখানে বাবা বাজার বসেছে এখন। এখানটায় বাজার বসে প্রতিদিনই সন্ধ্যাবেলা, বেশ বড়। না, মেলা হয়ে গেছে মনে হচ্ছে। যখন গেছিলাম তখন ওই লাইটগুলো লাগানো ছিল, এখন লাইটগুলো মনে হয় খুলে নিয়েছে, খালি ঢাঁচাটাই আছে। তো চলো এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে কামারপুকুর। ভেঙার পর কামারপুকুর ছুটিও আমরা ঢুকে গেছি অন টাইমে, উইদাউট এনি ট্রাবল। কোনো রকম সমস্যা হচ্ছে না। যেটা ওই সারাদিন গাড়ি চালানোর জন্য যেটুকু ক্লান্তি আসে ওইটুকুই। আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। সময়ও ঠিকঠাকই আছে, কিছু অসুবিধে নেই। এখনও বাড়ি থেকে আমার 14 কিলোমিটার দূরে আছি। যেতে সময় লাগবে 26 মিনিট, তখন ঘড়িতে থাকবে 7টা। আমি কিন্তু টার্গেট নিয়েছিলাম 7:30টার মধ্যে বাড়ি ঢুকবো। তো যাই হোক, 7:30 লাগলো না। আমি মোটামুটি 7টার মধ্যে ঢুকে যেতে পারবো আশা করছি। তার কারণ বলছি, আমাকে যদি আবার রাস্তায় কোথাও না দাঁড়াতে হয়, কারোর সাথে দেখা না হয়, তাহলে মোটামুটি আমি 7টার মধ্যে ঢুকে যাব আশা করছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো কামারপুকুর ক্রস করে গেছি। আর এখানে দেখানোর কিছু নেই, প্রতিবার দেখাই। তো বাড়ি ঢুকতে আর 2.3 কিলোমিটার বাকি। আর ঘড়িতে এখন 6টা 48। মানে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ট্রিপ এবারেও কমপ্লিট করে ফেলেছি। আর ব্যাপারটা হচ্ছে, আমি এইবারের মতো আমি কিন্তু মেন রোড ত্যাগ করে আমি আমার গ্রামের রাস্তায় কিন্তু ঢুকে গেলাম। তো আমার ট্রিপ আবার কিন্তু একটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার কিন্তু আমরা এগোবো সামনের দিকে। একবারে দেখা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি গিয়ে। তো মোটামুটি আমরা ট্রিপ কেমন করছি, কীরকম লাগছে, কি প্রয়োজন তোমাদের, যদি কিছু সমস্যা হয় সেটাও আমাদেরকে জানাও অবশ্যই। মানে কেমন, যদি ভালো না লাগে আর কি, যদি কিছু কারেকশান তোমরা আমাকে সাজেস্ট করতে পারো তাহলে তো ভালোই হয়। আর কেমন লাগছে অবশ্যই বলো। চেষ্টা আমরা করছি অনেকটাই ভালোভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার মতো, জিনিসটাকে ব্লগটাকে ইনফরমেটিভ বানানোর। হ্যাঁ, যারা বেরোচ্ছ তারা যদি এই কোনো রকম কোনো প্রয়োজন মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে একটু জানলে ভালো হতো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদেরকে কিন্তু সাহায্য করব। আর আমি ট্রিপ ইনফরমেটিভ করতে চেষ্টা করছি। তোমরা আমাকে কিন্তু অবশ্যই সাজেস্ট করো। আর কেমন লাগছে বলো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক থেকে হলে ফলো। আর খারাপ লাগলে অবশ্যই কমেন্টে দুটো গালি দিয়ে চলে যাও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে কিন্তু আগে। হ্যাঁ, ব্লগ প্রায় শেষের দিকে, আর একটুখানি বাকি আছে। জাস্ট আমি বাড়ি ঢুকবো আর ব্লগ কিন্তু এন্ড করব। তো ব্লগের সাথে সাথে সিরিজও কিন্তু এন্ড হবে এখানেই। আর মোটামুটি চেষ্টা করছি। আমি আমার গ্রামে ঢুকে গেছি সাকসেসফুলি। আমি কিন্তু আবার একটা ট্রিপ আমার খাতায় নিয়ে নিলাম। জয় মা বিশ্বলক্ষ্মী। চলো এগিয়ে যাই। এখানে আমাদের গ্রামে এখানটা হরিনাম হচ্ছে।
তো আমরা কিন্তু চলে এসেছি শম্ভুবাবুর কারখানা পেরোচ্ছি। আমরা কিন্তু আবার বাড়ি আমাদের সাকসেসফুলি ঢুকে গেলাম। বাড়ি এখনও নয়, আমি মার্কেটটায় ঢুকে গেছি। এবার কিন্তু বাড়ি ঢুকে যাব আর কিছুক্ষণের মধ্যেই। আমি কিন্তু বাড়ি ঢুকে গেলাম। এখানে শম্ভু কাকু, শম্ভু কাকুর বদনখানা দেখে নাও। তো বাড়ি যা একবার, ঘরে আয় না। তো আমরা কিন্তু চলে এসেছি। ঘড়িতে এখন 6:53। আমরা কিন্তু 7:30টার টার্গেট নিয়েছিলাম, আর কিন্তু বাড়ি ঢুকে গেছি। 7টার মধ্যে কিন্তু আমরা বাড়ি ঢুকে গেছি সোনাই। হ্যাঁ, উফ। তো মোটামুটি আমরা রাইড করে ফেলেছি 1270 কিলোমিটার, আর কমপ্লিট।